আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। আমরা আজকে শুরু করব আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 বৃত্ত অধ্যায়টা। তো এই চ্যাপ্টারটাকে আমরা কিভাবে পড়বো আমরা একটু বলি। আমরা অলরেডি আমাদের যে অফলাইন ব্যাচ আছে, আমাদের অফলাইন ব্যাচে এই চ্যাপ্টারটার আমরা মাঝামাঝিতে আছি। অর্থাৎ অনলাইনে একটু আমরা লেটে শুরু করতেছি, কিন্তু আমরা অফলাইনে প্রায় এটার অর্ধেক 4A যে অনুশীলনীটা আছে আমরা অলরেডি শেষ করছি। তো আমরা অনলাইনে একটু লেটে শুরু করতেছি। লেটে শুরু করার কারণও আছে অবশ্য। আচ্ছা, যাই হোক, তো আমি একটু করে বলি প্রথমে আমাদের এই চ্যাপ্টারটাকে আমরা কিভাবে পড়তে যাচ্ছি। আমি একটু প্ল্যানটা একটু বলে ফেলি আগে আমার। সেটা হচ্ছে আমরা চ্যাপ্টারটাকে দুইটা টার্গেট নিয়ে পড়বো। প্রথমত একাডেমিক প্লাস অ্যাডমিশন। আমরা প্রথমে একাডেমিককে প্রায়োরিটি দিব, প্লাস হচ্ছে আমরা কি এরপরে আলাদা করে অ্যাডমিশনের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যায় এই চ্যাপ্টারের উপর, সেটা আমরা এইটা নিয়ে আলাদা করে লেকচার থাকবে। তো তুমি যদি একাডেমিকের বেসিকগুলো ভালো করে না পড়ো, অ্যাডমিশনে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে একাডেমিক পার্টটাকে ভালো করে প্রায়োরিটি দিব। এবং এই ক্ষেত্রে আমাদের বৃত্ত অধ্যায়টা কিন্তু খুবই ছোট। তোমরা মোটামুটি যারা একটু হইলেও এটা সম্পর্কে আইডিয়া রাখছো তারা জানো এটা খুবই ছোট। এবং এই চ্যাপ্টারটা অনেকাংশে সরল রেখার সাথে কি সংযুক্ত, বা সরল রেখার অনেক বেসিক আমাদের বৃত্ত অধ্যায়টাতে কাজে লাগবে। তো যাদের সরল রেখা অলরেডি পড়া আছে তারা দেখবা বৃত্ত অধ্যায়টা তোমাদের জন্য খুব বেশি জটিল মনে হচ্ছে না, ইজি মোটামুটি। এবং ছোট অধ্যায়, তুলনামূলক অনুশীলনীয় কম, ম্যাথও কম। তো একটা বিষয় হচ্ছে আমরা এই চ্যাপ্টারের বেসিক যে পার্টগুলো আছে আমরা সকল বেসিকগুলো একসাথে পড়ে ফেলবো না, আমরা ধাপে ধাপে পড়বো। অর্থাৎ আজকের ক্লাসে, বিশেষ করে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা আজকে শুধুমাত্র বৃত্তের যে সমীকরণ, আমাদের বৃত্তের দুইটা ক্যাটাগরির বা দুইটা টাইপের সমীকরণ এখানে আছে কেন্দ্রের উপর নির্ভর করে। একটা হচ্ছে কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, আর একটা হচ্ছে H, K কেন্দ্র, এরকম দুইটা সমীকরণ। পাশাপাশি একটা বৃত্তের সমীকরণের যে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়, এটুকু আজকে আমরা করব। তো আমরা আজকে এই রিলেটেড যে বেসিকটা প্রয়োজন সেটা শেষ করব, এবং ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে যতটুকু বেসিক আমাদের প্রয়োজন আমরা বেসিক, পাশাপাশি ওই বেসিকের উপর যে রিলেটেড ম্যাথগুলো আছে আমরা ওই ম্যাথগুলো একসাথে পড়বো। তাতে করে তোমাদের উপর প্রেশারটা একটু কম পড়বে। এখন তুমি যদি একসাথে সবগুলো বেসিক পড়ে ফেলো দুইটা লেকচারে বা একটা লেকচারে, এরপরে যদি ম্যাথ করতে যাও তুমি দেখবে বেসিকগুলো আবার ভুলে গেছো, কারণ তুমি একটানা পড়ছো। এখন যেহেতু আমরা ভাগ করে করে পড়বো, তাহলে বেসিক যতটুকু পড়বো ওই ক্লাসে বেসিকের উপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলবো। তাতে করে বেসিকটাও ভালো মতো বোঝা হবে, পাশাপাশি ওই বেসিকের আলোকে ম্যাথমেটিক্স প্রবলেমগুলো বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কেমন হয় সেটা সম্পর্কে আমরা ভালো আইডিয়া পেয়ে যাব। তাহলে আমাদের প্ল্যানটাকে বুঝাইতে পারছি কিনা, আমি এইভাবে করে চ্যাপ্টারটাকে পড়ানোর চিন্তা ভাবনা করছি তোমাদেরকে। আশা করি তোমাদের কাছে এটা সহজ মনে হবে। মানে আমি টানা পড়াইতে চাচ্ছি না, অর্থাৎ বেসিক পুরোটা একসাথে তারপর সব ম্যাথ এরকম পড়াইতে চাচ্ছি না। আমি চাচ্ছি বেসিক পাশাপাশি ম্যাথ, এটা যেন সমন্বয় করে চলে, যাতে করে যতটুকু বেসিক আমরা একটা ক্লাসে পড়বো ওই বেসিকটার উপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা যেন সলভ করতে পারি, তাতে আমাদের দুইটা বিষয় সমান তালে চলবে। বুঝতে পারছি? এই ছিল আমাদের প্রাথমিক কথাবার্তা আমাদের চ্যাপ্টার সম্পর্কে। এবার আসো আমরা আমাদের প্রথম কনসেপ্টে চলে যাই। আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে, প্রথমে একটু বলি বৃত্ত। মোটামুটি তোমরা সেই মাধ্যমিক থেকে পড়ে আসতেছো, 6, 7, 8, 9, 10 বৃত্ত পড়ছো। বৃত্ত একটা বক্ররেখা আমরা সবাই জানি। বাট বৃত্ত জিনিসটার যেটা সংজ্ঞা, অ্যাকচুয়াল সংজ্ঞা যেটা, সেটা অনেকেই জানে না। বৃত্ত হচ্ছে মূলত একটা সঞ্চার পথ। শুধু বৃত্ত না, যে কোনো রেখা বা রেখাংশ, এগুলো হচ্ছে একটা সঞ্চার পথ মূলত। কথা বুঝাইতে পারছি? সরল রেখা যারা পড়ছো তারা অলরেডি সঞ্চার পথের বিষয়টা জানো। তবু আমি বৃত্তের সংজ্ঞাটা একটু করে বলে দেই। সেটা হচ্ছে, বৃত্ত হচ্ছে কিরকম জানো? এই যে ধরো একটা নির্দিষ্ট বিন্দু, এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা নির্দিষ্ট দূরত্বে যতগুলো বিন্দু পাবো, ভালো করে বুঝবা। একটা নির্দিষ্ট বিন্দু থাকবে প্রথমে, তার মানে এটা একটা ফিক্সড বিন্দু। এবার এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত অনেকগুলো বিন্দু পাওয়া সম্ভব। যেমন ধরো এই বিন্দু থেকে একটা বিন্দু নিচ্ছি আমরা এখানে, এই বিন্দু থেকে এই বিন্দু নিশ্চয়ই একটা দূরত্ব আছে, এবং আরেকটা বিন্দু নিলাম এখানে, এটারও নিশ্চয়ই একটা দূরত্ব আছে। তো এই যে আমরা অনেকগুলো বিন্দু কনসিডার করতেছি, এই বিন্দুগুলো নেওয়ার সময় আমাদেরকে একটা শর্ত চিন্তা করা লাগবে। শর্তটা হচ্ছে, এই চলমান বিন্দুগুলা এই নির্দিষ্ট বিন্দু থেকে সব সময় একই দূরত্বে থাকতে হবে। তাইলে ঘটনাটা কি ঘটবে আমি বলি। এই যে এটা থেকে এই দূরত্বটা যত, এটা থেকে এই দূরত্বটাও তত, তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তো এরকম আরো অনেকগুলো বিন্দু চারপাশে পাওয়া সম্ভব না, যেগুলো সব সময় এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করবে। এরকম অনেকগুলো বিন্দু পাওয়া সম্ভব। তাহলে আমরা ধরো কথার কথা এখানে একটা পাবো, এখানে পাবো, এদিকেও পাবো, এখানে পাবো,
এদিকে পাবো, এরকম করে করে অনেক বিন্দু বিন্দু পাওয়া সম্ভব, বা তুমি আরো বিন্দু নিতে পারো। আমি কয়েকটা নিলাম। এবার এই সবগুলো বিন্দু কিন্তু দেখো এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কি করতেছে, অবস্থান করতেছে। তো সঞ্চার পথ যারা পড়ছো তারা মোটামুটি এটা জানো, সঞ্চার পথগুলো একটা মানে শর্ত মেনে চলে। শর্তটা হচ্ছে কি রকম, এখানে এটা এক একটা রেখার জন্য শর্ত এক এক রকম, সব জায়গায় শর্ত সেম হবে না। বাট বৃত্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে ফিক্সড বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুগুলোর দূরত্ব সবসময় নির্দিষ্ট হওয়া লাগবে। এই বিন্দুগুলা হচ্ছে চলমান বিন্দু। এই চলমান বিন্দুগুলা এই নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় একই পরিমাণ দূরত্বে অবস্থিত। অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব যত, এখান থেকে এতটুকু দূরত্ব তত, এই দূরত্বটাও তত, এই দূরত্বটাও তত। তো এই শর্ত মেনে চলার পর যে বিন্দুগুলো পাইছি, এই বিন্দুগুলোকে যখন আমি যোগ করব, এরকম করে যখন আমি কি করব, যোগ করব, তখন যে বক্ররেখাটা পাওয়া যাচ্ছে বা যে রেখাটা পাওয়া যাচ্ছে, তখন আমরা সেটাকে বলি বৃত্ত। যদিও দেখতে অনেকটা বিদঘুটে হয়েছে, এটা আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে এঁকে দেখাইলাম। বাট বৃত্ত মূলত একটা হচ্ছে সঞ্চার পথ। কেমন সঞ্চার পথ? একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুগুলোর যদি নির্দিষ্ট দূরত্বে থাকে, চলমান বিন্দুগুলো যদি নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, এমন চলমান বিন্দুগুলো যোগ করলে যে বক্ররেখাটা পাওয়া যাবে, সেই বক্ররেখাটাকেই বলা হয় কি, বৃত্ত। বুঝাইতে পারছি? তাহলে বৃত্ত কিন্তু শুধু বক্ররেখা বললেই হয় না, বক্ররেখাটা মূলত একটা সঞ্চার পথ হিসেবে কাজ করতেছে এবং সে একটা শর্ত মেনে তৈরি হচ্ছে। ওই শর্তটা হচ্ছে কি, নির্দিষ্ট বিন্দু, মানে যেটাকে আমরা কেন্দ্র বলি আর কি বৃত্তের বেলায়, কেন্দ্রটাই তো নির্দিষ্ট বিন্দু। ওই কেন্দ্র থেকে চলমান বিন্দুগুলোর দূরত্ব সবসময় সেম, এবং কেন্দ্র থেকে এই চলমান বিন্দুর দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। পড়ছি না আমরা? এটা যদি বৃত্তের পরিধি হয়, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। এবং যে বক্ররেখাটা পাইছো, এটাকে বৃত্তের কি বলে, পরিধি বলে। এগুলো মোটামুটি আমাদের এই বেসিকগুলো আগে থেকে আমরা জানি। তো আমরা এখানে বৃত্তের মূল অংশগুলো নিয়ে পড়বো না, মানে এই যে বেসিক যেগুলো ছোটখাটো বেসিক, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব না। আমরা পড়াশোনা করব কি নিয়ে, সমীকরণ নিয়ে। আমরা পড়াশোনা করব সমীকরণ, অর্থাৎ বৃত্তের কয় ধরনের সমীকরণ। বিশেষ করে চ্যাপ্টারের একটা বড় অংশ হচ্ছে সমীকরণের ম্যাথ তোমাকে নির্ণয় করতে দিবে, মানে সমীকরণ নির্ণয় করতে দিবে ডিরেক্টলি, এরকম। তো ওগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখব। তাহলে আসো আমাদের প্রথম যে কনসেপ্টটা আমরা আজকে দেখবো সেটা একটু দেখে ফেলি। সেটা হলো কনসেপ্ট, একটু নাম লিখো, সবাই একটু নোট ডাউন করবো। আমি যা যা লিখে দিব তোমরা একটু চেষ্টা করবা সুন্দর করে ওগুলো লিখানো। খাতায় যদি লিখে রাখা একটা নোট হয়ে যায়, তাহলে আমি চেষ্টা করবো কনসেপ্ট ভাগ করে করে তোমাদেরকে পড়াই দেওয়ার, যাতে করে রিভিশন করার সময় তোমাদের এটা কাজে আসে। প্রথম কনসেপ্ট, কেন্দ্র মূলবিন্দু হলে, কেন্দ্র যদি কি হয়, মূলবিন্দু হয়, তাহলে এমন কেন্দ্রের, যে কেন্দ্রটা আমরা আগে থেকে জানি যে কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দু মানে 0 0, তাহলে এরকম বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? কেন্দ্র মূলবিন্দু হলে বৃত্তের সমীকরণ নির্ণয়, মানে আমরা ওই বৃত্তটা কি বের করতে চাই, সমীকরণ বের করতে চাই। তাহলে আসলে এটা কিভাবে করতে পারি একটু দেখি। আমরা প্রথম একটা বৃত্ত অঙ্কন করলাম, এবং এটার কেন্দ্র যেটা, সেটা হচ্ছে কত, 0 0, এবং কেন্দ্রটার নাম হচ্ছে ও বিন্দু। কেন্দ্র হচ্ছে ও বিন্দু এবং এটার স্থানাঙ্ক হচ্ছে কত, 0, 0। এখন আমরা এই বৃত্তটার সমীকরণ বের করতে চাই। আচ্ছা তোমরা দেখো তো, এই জিনিসটা আমি একটু আগে লিখিত, তোমরা এই জিনিসটার সাথে পরিচিত কিনা? তোমরা মোটামুটি সবাই এটাকে 9 10ও পড়ে আসছো, এই জিনিসটা দেখছো তাই না? অনেকে এখানে এর জায়গায় আর ব্যবহার করছো, মূলত এটাকে তো ব্যাসার্ধকে প্রকাশ করে তাই না? তো অনেকে এটাকে এইভাবেও পড়ছো যে x² + y² = r², পড়ছো না? পড়ছো। এই সমীকরণটাই হচ্ছে কেন্দ্র যদি মূলবিন্দুগামী হয়, ও হ্যাঁ সরি, কেন্দ্র মূলবিন্দুগামী বলে ফেললাম, কেন্দ্র মূলবিন্দু না, মানে গামী বলা যাবে না, কারণ গামী বললে তো কেন্দ্রটা মূলবিন্দু দিয়ে যাচ্ছে। কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত, মূলত কেন্দ্রটা মূলবিন্দুতে কি অবস্থিত। তো কেন্দ্র যদি মূলবিন্দুতে অবস্থিত হয়, ওই বৃত্তটার সমীকরণ হবে কিরকম, x² + y² = a²। এটা মোটামুটি তোমরা মুখস্থ করে হোক, বুঝে হোক, না বুঝে হোক, পড়ে চলে আসছো। বাট এই জিনিসটা আসছে কিভাবে, এটা একটু দেখার দরকার আছে না? চলো তো একটু দেখি আমরা এটা কিভাবে আসতে পারে। তো এটার জন্য আমরা একটু আগে যে পড়াশোনাটা করছি, এটা হলো নির্দিষ্ট বিন্দু, আর বৃত্তের পরিধির উপর আমরা একটা চলমান বিন্দু চিন্তা করতেছি, এটা হলো x, y। তুমি এই বিন্দুটা যে কোনো দিকে চিন্তা করতে পারবা, তুমি এই পাশেও নিতে পারবা, উপরেও নিতে পারবা, নিচেও নিতে পারবা, যে কোনো একটা। বাট শর্ত হচ্ছে পরিধির উপরে নিতে হবে। তাহলে পরিধির উপর আমরা একটা চলমান বিন্দু নিলাম। তাহলে আমাকে বলো তো, এই যে ওপি যদি আমি যোগ করি,
এটাকে আমি কি বলবো, বৃত্তের ব্যাসার্ধ বলবো না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমি কি বলবো, ব্যাসার্ধ বলবো। এবং আমরা বৃত্তের ব্যাসার্ধকে সমীকরণে এ দিয়ে প্রকাশ করি, কি দিয়ে, এ দিয়ে। তাহলে এ হচ্ছে ব্যাসার্ধ, এ দিয়ে মূলত কি বুঝায়, ব্যাসার্ধ বুঝায়। অনেকে আর দিয়ে মানে শিখতে অভ্যস্ত বা আর সম্পর্কে জানো, তোমরা যদি চাও এখানে এর পরিবর্তে আর ব্যবহার করতে পারবা। অর্থাৎ কেউ যদি এই সমীকরণে আর স্কোয়ার লিখে তার সমীকরণ ভুল হবে না, কোনো অসুবিধা নেই, তোমরা আর ধরেও লিখতে পারবা। তবে আমরা আমাদের সমীকরণের যেটা ট্র্যাডিশনাল ভিউ, আমরা ওই হিসাবেই লিখি, আমরা ব্যাসার্ধকে এ দিয়ে প্রকাশ করি এখানে, এই জন্য আমরা এ দিয়ে লিখতেছি। আচ্ছা, এবার আমরা একটু চিত্রে ফেরত আসি। দেখো তো, ও থেকে পি যোগ করলে এটা যেহেতু ব্যাসার্ধের সমান, আমি কি এই জিনিসটা এভাবে লিখতে পারি, ওপি ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের কার সমান, ব্যাসার্ধের সমান। এই কথাটা আমি বলতে পারি, অবশ্যই পারি। এবার এ তো একটা নির্দিষ্ট মান, এর একটা মান থাকবে, 5 একক, 10 একক, 7 একক মান থাকবে, ওটা এখানে বসবে। ও এবং পি এর দূরত্বটা কিভাবে বের করা যায় দেখো তো। ও হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক আমরা জানি সেটা হচ্ছে 0 0, আবার পি একটা চলমান বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, আমরা চলকের সাহায্যে প্রকাশ করতেছি। তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, তোমরা সরল রেখা এটা পড়ছো, বা 9 10 স্থানাঙ্ক জ্যামিতি বলে একটা চ্যাপ্টার ছিল, ওইটা তো তোমরা এটা পড়ছো। দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে, √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, পড়ছি না সবাই? তাহলে এখানে আমি কি লিখবো, x2 - x1 প্লাস y2 - y1। তাহলে এটাকে ধরো তুমি x2 y2, এটাকে x1 y1, উল্টাও ধরতে পারবা, অর্থাৎ এটার স্থানাঙ্ক থেকে এটার স্থানাঙ্ক বিয়োগ। তাহলে আমি এইভাবে লিখতে পারি, x - 0 হোল স্কোয়ার প্লাস y - কত, 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a। বলতে পারি না এটা? এখানে কি করলাম, ওপি এর দূরত্বটা বাইর করছি, ওপি এর দূরত্বটাই তো ব্যাসার্ধের সমান। তো আমরা ওপি এর যেহেতু স্থানাঙ্কটা জানি, একটা 0 0 আর একটা xy, আমরা ওই স্থানাঙ্ক দিয়ে মধ্যবর্তী দূরত্বটা বের করছি। এবার আমি এখান থেকে লিখতে পারি √x² প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a, এটা বলতে পারি। এরপর আমি কি করব, রুট করে দিব। আমার এই √টা তাড়ানোর জন্য আমি উভয় পক্ষে বর্গ করে দিব। কি করে দিব, বর্গ। বর্গ করলে এটা x² প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে কি, a স্কোয়ার। এই যে দেখো, যে সমীকরণটা আমরা উপরে লিখছি এই সমীকরণটা আমাদের এখানে আসছে। তো মূলত আমরা যে সমীকরণটাকে আমরা আগে মুখস্থ করে করতাম, বা অনেকে বুঝে করছো, বা অনেকে ডিরেক্টলি, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এটা মুখস্থ করেই করছো যারা মনে রাখছো আর কি। তো এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, অর্থাৎ আমরা এখান থেকে আমরা একটা সমীকরণ, একটা টাইপের বৃত্তের সমীকরণ আমরা শিখে ফেললাম। সেটা হলো, কেন্দ্র যদি মূলবিন্দু হয়, 0 0 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ হবে x² প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এখানে এই দিয়ে মূলত কি বোঝানো হচ্ছে, এই দিয়ে বোঝানো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধকে। তাহলে এই বৃত্ত রিলেটেড আমরা দুইটি ইনফরমেশন মনে রাখবো। এক, এরকম সমীকরণের কেন্দ্র সবসময় কত, 0 0। এই সমীকরণের কেন্দ্র হবে কত, 0 0, বা কেন্দ্র 0 0 হলে এই সমীকরণটা হবে, যেভাবে মনে রাখতে সুবিধা হয় রাখবা। আর একটা ইনফরমেশন হলো ব্যাসার্ধ। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে কত, a, ব্যাসার্ধ হচ্ছে কত, a। এর মানটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ করে। বলো, বুঝছি না এটা? এখান থেকে তোমাকে সিকিউ প্রশ্ন হয়তো এভাবে দিবে না, বা সিকিউ তো থাকলে একটা অংশ হিসেবে ব্যবহার করতে দিবে। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। যেমন একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, ধরো তোমাকে এরকম একটা সমীকরণ দিল, দিয়ে বলল যে এই সমীকরণটা তো একটা বৃত্তের সমীকরণকে নির্দেশ করে, এবার তুমি কি করবা, এটার কেন্দ্র ব্যাসার্ধ বের করো। বা নিচের কোনটি অপশন দিল তোমাকে, অপশনে তোমাকে কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে জিজ্ঞাসা করছে কেন্দ্র ব্যাসার্ধ কত হবে। তখন মনে রাখবা, আমরা তো বললাম এই ধরনের বৃত্তের কেন্দ্র হবে কত, 0 0। তাহলে সরাসরি কেন্দ্র 0 0 বসবে। ব্যাসার্ধ কত বসাবা, ব্যাসার্ধকে 64 বসাই দিবা, 64 ব্যাসার্ধ না, কারণ a স্কোয়ারটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধ হচ্ছে a। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, রুট করে দিতে হবে, বা স্কোয়ার ফরমেশনে নিতে হবে। তাহলে এটাকে 8 স্কোয়ার লেখা যায়, তাহলে ব্যাসার্ধ হবে কত, 8। তাহলে এই টাইপের সমীকরণ থেকে তোমাকে বড়জোর এই দুইটা কোয়েশ্চেন করতে পারে, একটা হলো কেন্দ্র আর একটা হলো কি, ব্যাসার্ধ। বুঝতে পারছো? এবং এমসিকিউতে করবে এগুলা। এখান থেকে আসলে প্রপারলি সিকিউতে প্রশ্ন দেওয়া সম্ভব না, কারণ ছোট্ট ইকুয়েশন, এটা বেসিক আমরা আগেও পড়ছি এটা। তাহলে কেন্দ্র মূলবিন্দু হলে আমাদের ইকুয়েশনটা এমন হবে, এবং আমরা দুইটা তথ্য এখান থেকে মনে রাখবো, একটা কেন্দ্র, একটা কি, ব্যাসার্ধ। বুঝছি না সবাই একটু? গুড। এবার আসো আমাদের পরের ইকুয়েশনে যাই, যেটা আমাদের জন্য নতুন পড়া, এবং এইটাই আমাদেরকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে।
আসো এই কনসেপ্টটার নাম দাও। মানে এখন তো যেটা পড়ছো সেটা হলো কেন্দ্র যদি মূলবিন্দু হয়, এখন যেটা পড়বো সেটা হচ্ছে কেন্দ্র তো সবসময় মূলবিন্দু হবে কথা নাই, মূলবিন্দু ছাড়াও তো কেন্দ্র হইতে পারে 1,2 -3 4 5,2 এগুলো কেন্দ্র হইতে পারে না, পারে। তখন সমীকরণটা কেমন হবে? তাহলে কনসেপ্টের নাম লিখো এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট। এইচ কে কেন ধরতেছি? কারণ মূলবিন্দু যদি কেন্দ্র না হয় তাহলে কেন্দ্রের নিশ্চয় একটা মান থাকবে 1 2 5 4 3 4। এখন মানটা কত এটা তো ফিক্সড করে বলা সম্ভব না, ওই জন্য আমরা ওই কেন্দ্রটাকে এইচ এবং কে দিয়ে প্রকাশ করি। এবং এখানে যদি মনে করো কেন্দ্রটা 1 2 হয় তাহলে এইচ এর মান হবে 1, কে এর মান হবে 2। তাহলে যেহেতু তুমি আগে যেরকম মূলবিন্দু বলছো, মূলবিন্দু একটা ফিক্সড বিন্দু, ওটার স্থানাঙ্ক কখনোই চেঞ্জ হবে না, ওই জন্য তুমি 0 0 লিখছো বা মূলবিন্দু লিখছো। কিন্তু মূলবিন্দু ছাড়া অন্য সকল বিন্দু তো পরিবর্তনশীল, এখানে কোনটা হবে তুমি শিওরলি জানো না, এই জন্য আমরা এইচ কে দিয়ে প্রকাশ করি এটাকে। তাহলে লিখো এইচ কে কেন্দ্র বিশিষ্ট, এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে এবার আসো চিত্রটা একটু দেখে ফেলি আমরা। ধরো এটা হচ্ছে মূলবিন্দু, তাহলে মূলবিন্দু হচ্ছে কোথায়? এবার এখানে এটা, কিন্তু কেন্দ্র মনে করো বৃত্তটা আছে হচ্ছে এই জায়গায়। তাহলে বৃত্ত যদি এখানে থাকে কেন্দ্রটা নিশ্চয়ই এখানে পড়বে। এই কেন্দ্রকে এখন 0 0 হবে? কখনো হবে না। তাহলে এই কেন্দ্রটার নাম ও বিন্দু। আচ্ছা ও না, এটাকে আরেকটা কিছু নাম দেয়, এখানে তো ও বিন্দু একটা লিখছি। ধরো এটার নাম হচ্ছে কি দিব, ধরো কিউ, এবং এটার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। অর্থাৎ কেন্দ্রটার নাম দিলাম কিউ আর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা ধরে নিছি কত? এইচ কমা কে। এবার পরিধির উপর একটা চলমান বিন্দু নিব পি, এই পি এর স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কত? ওয়াই। তাহলে আবার আমরা আগের মতো লিখতে পারি কিউ থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ কার সমান? এ এর সমান। ঠিক আগের মতো, শুধুমাত্র এই যে এই কেন্দ্রটা চেঞ্জ হয়ে গেছে, আগের চিত্রটা চিন্তা করলে শুধু কেন্দ্রটা পরিবর্তন হয়েছে। তাহলে এবার আমি লিখতে পারি কিউ পি ইজ ইকুয়াল টু এ, এটা বলতে পারি। এবার আসো কিউপির দূরত্ব বের করবো, ওই আগে যেরকম বের করছি ঠিক সেরকম। তাহলে এখানে এবার দুইটা বিন্দু কে কে আছে, একটা হলো এক্স ওয়াই আর একটা হলো এইচ কে। তাহলে এক্স থেকে এইচটা মাইনাস যাবে, কারণ এটা এক্স টু এটা এক্স ওয়ান ধরতেছি আমি, হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস, তাহলে ওয়াই মাইনাস কে, এই যে ইকুয়াল টু কি এ বসলো। এবার উভয় পক্ষে যদি বর্গ করে দেই, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কি কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে সমীকরণ পাইছি আমরা, এটা হচ্ছে এইচ কমা কে যদি হয়, অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দু না হয়ে অন্য কোনো বিন্দু হয়, তখন তার সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝাইতে পারছি? তাহলে এইখান থেকেও আমরা দুইটা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে এক হলো কেন্দ্র, এক হলো কেন্দ্র, কেন্দ্রকে আমরা কত বলতেছি? এইচ কমা কে। আরেকটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধটা ঠিক আগের মতো, সেটা হচ্ছে কত? এ। তাহলে এই সমীকরণের কেন্দ্র ব্যাসার্ধ কেমনে? এইচ কমা কে এবং এ এর মাধ্যমে বের করব। এবার এখান থেকে কেন্দ্র বের করাটা কিন্তু অতটা সোজা হবে না, আগের বার তো তুমি দেখে 0 0 বসাই দিছিলা, বাট এই জায়গায় কেন্দ্রটা বের করার একটা নিয়ম আছে, আমি তোমার একটু দেখাই। এমসিকিউতে এটা অনেকবার আসছে। ধরো তোমাকে একটা সমীকরণ দিছে, উদাহরণ এমসিকিউর জন্য আমরা প্রশ্ন নিচ্ছি। ধরো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। ধরো দেখা যাচ্ছে আশা করি উপরে, এই যে এটা একটা সমীকরণ দেওয়া আছে। এখন দেখো তো এর চেহারাটা দেখতে অনেকটা কি ওর মতো না? একই চেহারা তো। তাহলে একই যেহেতু চেহারা, আমরা একে এর সাথে কি করতে পারি? তুলনা করতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, মূল সমীকরণ এটা। তাহলে এই অনুযায়ী তুমি কি করবা? তোমাকে ধরো বের করতে বলছে কেন্দ্র ব্যাসার্ধ বের করো। কি বের করতে বলছে? কেন্দ্র ব্যাসার্ধ। কেন্দ্র কিভাবে বের করবো আমি তোমাকে বলি। এই যে এখানে বর্গ সংক্রান্ত যে রাশিটা আছে, মানে বর্গর ভেতরে যে এক্স মাইনাস ওয়ান, এই পুরো রাশিটাকে তুমি জিরো ধরবা। পুরো রাশিটাকে কি ধরবা? জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? জিরো। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? ওয়ান। এই যে কেন্দ্রের ভুজ বের হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এখানে তুমি যা দেখবা ওটাকে চিহ্ন সহ ডিরেক্টলি বলে দিবা না, তুমি সবসময় কি করবা? এটাকে বের করে হিসাব করবা। দুই, এবার ওয়াই থেকে বের করবা, ওয়াই প্লাস 5, এটাকে জিরো ধরবা, জিরো ধরে ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস 5। এই যে কেন্দ্রের কোটি বের হয়ে গেছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? 1,
কোটি হচ্ছে কত -5, এটাই হলো আমার এই বৃত্তের কেন্দ্র। এই যে, আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মোটামুটি তোমরা তো কোনো বুঝে গেছো, এটা তো এ স্কোয়ারের ভ্যালু, তাহলে এর ভ্যালু কত হবে? এটাকে রুট করে দিবা, এর ভ্যালু আসবে কত 11। তাহলে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ হচ্ছে 1 - 5, আর এখানে হচ্ছে কত 11। বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? এই হচ্ছে ঘটনা। তো এই জায়গায় মনে রাখবা যে অংশটা আছে এটাকে কি ধরবা? মনে মনে জিরো, মনে মনে জিরো ধরে ওইটা থেকে কি এক্স ওয়াই এর ভ্যালুগুলো বাইর করবা। অথবা শর্টকাট এভাবে চিন্তা করতে পারো, এখানে যে সংখ্যাটা যত আছে এটার চিহ্নটা ঘুরে যাবে। চিহ্নটা কি হয়ে যাবে? ঘুরে যাবে। যেমন -1 ছিল, কেন্দ্র হয়েছে +1, এখানে ছিল +5, কেন্দ্র হয়েছে কত -5। তাইলে এই সমীকরণ থেকে কেন্দ্র বের করার সময় তুমি মনে রাখবা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এক্স এবং ওয়াই এর সাথে যে সংখ্যাটা আছে সংখ্যাটা তো পরিবর্তন হয় না, ওটা তো বসবে, প্লাস ওটার সামনে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এই হচ্ছে এইচ কমা কে যদি কেন্দ্র হয় তার সমীকরণ, এবং এই সমীকরণ থেকে যদি আমার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে দেয় আমরা ঠিক এই নিয়মে কি করব? বের করব। একটু পর্যন্ত কি ক্লিয়ার? ভালো মতো বুঝছি? আচ্ছা, এটুকু যদি বুঝে থাকি, এবার আমরা এই সমীকরণটা নিয়ে আরেকটু গভীরে যাব। অর্থাৎ এটার আরেকটা রূপ আছে, এটা একটা বহুরূপীর মতো কাজ করে, বুঝছো? এটার রূপটা একরকম না, বহুরূপী। তো এটার আরেকটা রূপ আছে এবং রূপটা আরো সুন্দর, চমৎকার এক রূপ আছে তার, ওই রূপটা বাইর করবো একটু আমরা। অর্থাৎ এই সমীকরণটাকে একটু মডিফাই করব, তার একটা ভিন্ন যে রূপ আছে ওই রূপটা একটু দেখবো এবার আমরা। এবার লিখো বৃত্তের আদর্শ সমীকরণ। এবার কনসেপ্টটার নাম দাও বৃত্তের আদর্শ সমীকরণ। এটা ভাবার দরকার নাই যে এটা ভিন্ন কোনো সমীকরণ না, আমরা বৃত্তের দুই ধরনের সমীকরণ এখানে পড়ব। এক ধরনের হচ্ছে কেন্দ্র 0 0, আরেক ধরনের হচ্ছে এটা এইচ কমা কে বা কেন্দ্র 0 0 না হলে। তো আদর্শ সমীকরণ যেটা, এটা এই এইচ কে থেকে আসতেছে, কথা বুঝছো? এটা এখন দেখো, আদর্শ সমীকরণ লিখো সবাই, আদর্শ সমীকরণ। তাহলে আদর্শ সমীকরণ আমরা ব্যাক করব কিভাবে একটু বলি, আমি এই অংশটা মুছে দিই, এটা তো দরকার নাই আর। তাহলে আমরা মাত্র এই সমীকরণটা দেখে আসছি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। মোটামুটি এটা সবাই দেখে আসছি। এবার আমরা এটাকে একটু সরল করব। সরল করো, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার 2ky প্লাস কি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বসছে, তাই না? এবার এখান থেকে আমি একটু আলাদা করে লিখতেছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আলাদা করে লিখলাম, প্লাস প্লাস না মাইনাস 2hx মাইনাস 2ky, আর এখানে যেগুলো এইচ স্কোয়ার কে স্কোয়ার আছে ওগুলোকে একত্রে লিখতেছি, আর এই পাশের এই স্কোয়ারটাকে এদিকে নিয়ে লিখলাম ইকুয়াল টু 0। বলো এটুকু পর্যন্ত বুঝছো? জাস্ট এই লাইন আর এই লাইন সেম, সাজাই লিখছি, একটু আগে পরে করে লিখছি, জাস্ট আর কিচ্ছু না। এখন এটা লেখার পর আমরা কিছু জিনিস পরিবর্তন করব। কীরকম পরিবর্তন? আমরা এই সমীকরণে এইচ ইকুয়াল টু মাইনাস জি, কে ইকুয়াল টু মাইনাস এফ এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ধরে আমরা কিছু পরিবর্তন করব। একটু ভালো করে, এই যে একটা ঝামেলা লাগছে না, একটু ঝামেলা লাগছে যে এগুলো আবার কোত্থেকে আসে কিছু হঠাৎ করে। দেখো আমরা তিনটা পরিবর্তন করতেছি, আমরা তিনটা রাশির পরিবর্তন করতেছি। প্রথমত আমরা এইচ এর পরিবর্তে জি বসাচ্ছি মাইনাস জি, কে এর পরিবর্তে মাইনাস এফ, এবং এই তিনটা রাশির পরিবর্তে সি। এখন প্রথম যে প্রশ্নটা তোমাদের মনে আসবে বা আমাকে করতে চাচ্ছ তোমরা এই মুহূর্তে, সেটা হচ্ছে স্যার এই পরিবর্তনটা কেন করতেছেন? দ্বিতীয়ত এইটাই কেন পরিবর্তন, মানে আপনি এইচ এর মানটা কেন জি ধরছেন, কেন অন্য কিছু নেন নাই? এখানে কি জি ছাড়া কি অন্য কিছু হইতে পারবে না? এই ধরনের দুইটা প্রশ্ন তোমাদের মাথায় ঘুরতেছে। এবার একটু বলি, প্রথম প্রশ্ন, পরিবর্তনটা কেন করতেছি? এটার উত্তর হচ্ছে এই পরিবর্তনটা না করে তুমি এটা দিয়েও ম্যাথ করতে পারবা, প্রবলেম নাই, কিন্তু আমরা এই সমীকরণটাকে একটা সরল সমীকরণে কনভার্ট করতে চাই, একটু ছোট আকারে প্রকাশ করতে চাচ্ছি। এখানে তো অনেকগুলো টার্ম, আমরা এই রাশিগুলোকে একটু কি করতে চাচ্ছি? ছোট করতে চাচ্ছি। কথা বুঝতে পারছি? যেমন তোমাদের বীজগণিতে কিছু জিনিস মনে থাকার কথা, বীজগণিতে অনেক বড় রাশি থাকলে
একটা বড় রাশিকে বারবার যখন লিখতে হয় তখন আমরা একটা অন্য কোনো চলক দিয়ে সেটাকে প্রকাশ করতাম, যাতে করে ওই বড় রাশিটা বারবার লিখতে না হয়। ওই ছোট রাশিটা লিখবো, লাস্টে উত্তরে গিয়ে কি করতাম, ওই বড় রাশিটার মান আবার পুনরায় লিখে দিতাম। মানে একটা অংশকে ধরে আমরা এত সমান পি ধরে এরকম কতগুলো ম্যাথ করতাম না, অনেকটাই সেরকম। তো এটাকে এই রাশিগুলো দিয়ে প্রকাশ করার জন্য যে কথা, সেটার উত্তর হলো আমরা এটাকে একটু সরল করতে চাই, একটু ছোট করতে চাই, যাতে সহজে সমীকরণটাকে প্রকাশ করা যায়। এখন তো সমীকরণে অনেকগুলো রাশি, দেখবা কিছুক্ষণ পরে এতগুলো রাশি থাকবে না, এটা কমে আসবে। এটা হলো প্রথম উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের, স্যার এখানে যে এইচ সমান সমান মাইনাস জি কেন ধরতে হবে? তার কারণ হচ্ছে মাইনাস জি ধরতে হবে কথা নেই, অর্থাৎ তুমি চাইলে অন্য কিছুও ধরতে পারবা, জি এর পরিবর্তে তুমি পি ধরো, তুমি ডি ধরো, ই ধরো, পারবা। তবে আমরা আমাদের বইগুলোতে, আমাদের রাইটারের যে বইগুলো আছে ওইখানে আমরা সমীকরণগুলো সবসময় জি এবং এফ এর সাহায্যেই দেখি, এই জন্য আমরা জি এফ দিয়ে এটাকে প্রকাশ করি। কথা বুঝতে পারছি? বাট কেউ যদি চিন্তা করে যে মানে এটাকে ইউনিভার্সাল হিসেবে চিন্তা করার দরকার নেই, মানে এইটাই ধরতে হবে, বিষয়টা এমন না। তুমি চাইলে অন্য রাশিও ধরতে পারবা। কথা বলছো, যে কোনো রাশি এখানে নিতে পারবা এইচ এর পরিবর্তে, তো আমরা ওইখানে জি কনসিডার করতেছি আর কি। কথা বোঝা গেছে কিনা? আর মাইনাসটা কেন নিচ্ছি, যাতে এই যে সমীকরণের প্রত্যেকটা রাশি যেন প্লাস দিয়ে প্রকাশ করতে পারি। একটু পরে তোমাদের সকল প্রশ্নের উত্তর চলে আসবে আশা করি। এই যে মাইনাস কেন ধরলাম, এটা একটা প্রশ্ন না? মাইনাস ধরার কারণে দেখবে এই মাইনাসগুলো প্লাস হয়ে গেছে, তো প্লাস দিয়ে থাকলে আমাদের ইকুয়েশনটা প্রকাশে সুবিধা বেশি হয়। কথা বুঝছো? আসো এবার যদি এরকম হয়, অর্থাৎ এত ধরে যদি পাই, আমরা দেখো আমাদের ইকুয়েশনটা কিভাবে লিখবো এখন। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক থাকবে। এখানে দেখো এইচ এর পরিবর্তে কি বসাই ফেলবো, মাইনাস জি। তাহলে মাইনাস জি যদি বসাও, মাইনাসে মাইনাসে এই একটা মাইনাস আগে থেকে আসে, আর একটা মাইনাস হচ্ছে এটা, তাহলে মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে টু জি এক্স। দেখছো, এই যে দেখো টু জি এক্স হয়ে যাবে, এইচ এর পরিবর্তে জি বসাইছি, তো মাইনাসটা গিয়ে প্লাস করে ফেলছে। একইভাবে এটা হবে কত, টু এফ ওয়াই। আর এই পুরোটাকে ধরছি আমরা সি, তাহলে এটার পরিবর্তে শুধু কত লিখবো, সি লিখবো। এই যে দেখো আমাদের ইকুয়েশনটা এখন কত ছোট হয়ে গেছে, এতগুলো রাশি আর লেখা লাগতেছে। আমরা এখন এই যে অংশটা আছে এটাকে আমরা কি করব, বৃত্তের সমীকরণ হিসেবে কনসিডার করব। আমরা ম্যাথ এটা দিয়েই করব, এটাই আমাদের মূল হাতিয়ার ম্যাথ করার জন্য, মূল অস্ত্র হচ্ছে এটা। কথা বুঝছো কিনা? তো এই যে চেহারাটা আর এই চেহারাটা, এটা কিন্তু প্রায় একই চেহারা, প্রায় না একই চেহারা এটা। ওই আমরা শুধু কি করছি, টার্মগুলা রাশিগুলা কমানোর জন্য কিছু জিনিসকে আমরা ধরে নিছি, জাস্ট এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। কথা বুঝাইতে পারছি? এই তাহলে এখন এটা হলো আমাদের কি আদর্শ সমীকরণ। এখন একটা বিষয় তোমাদেরকে বলি, আদর্শ সমীকরণের পেছনে একটা কথা আছে। একটা বৃত্তের সমীকরণ সবসময় আদর্শ রূপে থাকে না, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যতগুলা ম্যাথ করবা সামনে, সবসময় ম্যাথগুলা আদর্শ সমীকরণ নিয়েই করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ম্যাথে দেখবে তোমাকে আদর্শ রূপে দেওয়া নাই, তোমাকে আদর্শ রূপে এটাকে করে নিতে হবে। ম্যাথ করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। একটু বলে ফেলি, আদর্শ রূপ মানে একটা বৃত্তের সমীকরণ আর একটা আদর্শ বৃত্তের সমীকরণের মধ্যে পার্থক্য কোথায়। মনে রাখবা, আদর্শ সমীকরণের ক্ষেত্রে একটু লিখো, হ্যাঁ এটা আমরা একটু লিখো তো সবাই। আদর্শ সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ, মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 হতে হবে। কত হতে হবে? 1 হতে হবে, এটা ম্যান্ডেটরি শর্ত। অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ, এই সহগটা কত হইতে হবে, 1 হইতে হবে। সহগ যদি 1 না হয়, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, ধরো এটা 5x স্কোয়ার, এটা 5y স্কোয়ার, এটা 3x স্কোয়ার, 3y স্কোয়ার, ওটা বৃত্তের সমীকরণ হবে, কিন্তু আদর্শ রূপ বলা যাবে না। আদর্শ রূপ বলার জন্য সবসময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগটা আছে এটা কত হইতে হবে, এটা 1 হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। এটা কিন্তু ভালো করে মাথায় রাখা লাগবে। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেমন মনে করো তোমার, আমি একটা উদাহরণ দিই, ধরো কথার কথা, ধরো এরকম একটা বৃত্তের সমীকরণ আছে, ধরো এইটা, এটাকে তুমি বৃত্তের সমীকরণ বলতে পারবা, কিন্তু আদর্শ অবস্থায় আছে এটা বলতে পারবা না, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কি নয়, 1 নয়। এই জন্য এটা বৃত্তের সমীকরণ, বাট এটা আদর্শ অবস্থাতে নাই। তো আমরা ম্যাথ এই অবস্থায় করবো না, আমরা ম্যাথ করার জন্য এটাকে আদর্শ রূপে আগে নিয়ে যাব, দেন আমরা ম্যাথ করব। তো আদর্শ রূপে কিভাবে নিয়ে যাই, আমরা এই 5 গুলো কমন নিব সবার থেকে।
দেখো তুমি 5 কমন নিলে সবার কাছ থেকে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ তখন কত হবে 1 হয়ে যাবে। কথা বুঝছো? আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সবসময় সেম হয় বৃত্তের সমীকরণে সবসময় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি থাকবে সেম। এখন অনেকে ভাবতে পারো স্যার এখানে 5 দিছে, এখানে কি 3 দিতে পারে বা এখানে 4 দিতে পারে বা আরেকটা কিছু দিতে পারে? না, এখানে 5 হলে এখানেও 5 হবে, এখানে -2 হলে এখানেও -2 হবে, এখানে 10 হলে এখানেও 10 হবে, এখানে 1 হলে এখানেও 1 হবে। অর্থাৎ আমরা একটু পরে বৃত্তের বৈশিষ্ট্য পড়বো। বৃত্তের 3টা প্রধান বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে বৃত্তের সমীকরণ চেনার উপায় হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সবসময় সেম হবে। সবসময় কি হবে? সেম। ইন কেস এটা যদি সেম না হয় তাহলে তুমি কখনোই এটাকে কি বলতে পারবে না? বৃত্তের সমীকরণ বলতে পারবে না। কারণ বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ ভিন্ন ভিন্ন কখনোই হয় না, তাহলে অলওয়েজ এটা কি হবে? সেম হবে। বুঝছো? এই আমরা পড়বো একটু পরে, বৈশিষ্ট্য নিয়ে পড়বো। আমরা সমীকরণ পড়তেছি একটু আগে। তাহলে একটা বৃত্তের সমীকরণ আর ওই বৃত্তটাকে যখন আদর্শ সমীকরণ বলতে যাব তখন পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে সহগ হচ্ছে পার্থক্য। আদর্শ সমীকরণের বেলা সহগ কত হইতে হবে? 1। তাহলে এটা আদর্শ অবস্থাতে নাই, এটা আদর্শ অবস্থাতে নাই। আদর্শ অবস্থাতে নিতে গেলে কি করতে হবে? 5 কমন নিয়ে সহগটাকে 1 বানাইতে হবে। বুঝছি? আচ্ছা, এবার এটা লিখে ফেলছো নিশ্চয়ই, এটা একটু মুছে দিলাম, এটা লিখে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আদর্শ সমীকরণ চেনাটা, কারণ ম্যাথ সবসময় আদর্শ সমীকরণে করতে হবে। এবার এই বৃত্তটার সমীকরণ এটাকে বলা হয় কি? প্রমিত সমীকরণ বা যেটা জেনারেল ইকুয়েশন সেটা, এটা আদর্শ অবস্থায় আছে এখন, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কি সহগ কত? 1। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হলো আদর্শ সমীকরণ। এবার এটার কেন্দ্র ব্যাসার্ধ কেমনে নির্ণয় করব সেটা একটু দেখতে হবে। এটাই তোমার প্রশ্নে আসে, এখান থেকেই ক নাম্বার প্রশ্নটা দিবে তোমাকে শিখতে। এইরকম একটা সমীকরণ দিয়ে এটার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলবে। মনে রাখবা আদর্শ সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয়, কেন্দ্র নির্ণয়, এই খুব ভালো করে এটা সুন্দর করে নোট ডাউন করো। কেন্দ্রের কি থাকবে? একটা ভুজ আর একটা কোটি। তাহলে কেন্দ্রের ভুজ কেমনে বাইর করবো জানো? এক্স এর সহগ, এক্স এর যে সহগটা থাকবে ওটাকে -2 দিয়ে ভাগ দিব। আর কোটি কেমনে কোটি বের করবো কেমনে? কোটির বেলায় সমীকরণে যেটা ওয়াই এর সহগ থাকবে, ওয়াই এর সহগ এটাকে -2 দিয়ে কি দিবা? ভাগ দিবা। এই হচ্ছে তোমার কেন্দ্র বের করার নিয়ম। এই হচ্ছে কি কেন্দ্র বের করার নিয়ম। এইটা ভালো করে মনে রাখবা। এটা হলো কেন্দ্রের ভুজ আর কোটি বের করার নিয়ম। আমি এক্সাম্পল করাবো, প্রথমে বেসিকটা পড়াই ফেলি, এরপর এই আজকের বেসিকের উপরে মানে এই ম্যাথগুলো কিভাবে করতে হবে, একটা সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ কেমনে বের করতে হবে এটা রিলেটেড আমরা ম্যাথ করবো। অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। আগে বেসিকটা একটু করে বুঝো ভালো করে। তাহলে ভুজ কেমনে বের করবো? এক্স এর সহগকে কত দিয়ে ভাগ? -2 দিয়ে ভাগ। -2 কোত্থেকে আসছে? মূলত এটা তো জি এর মানটা তুমি নেগেটিভ, এই যে নেগেটিভ ধরছিলে না, এই জন্য মাইনাস, আর এই যে সামনে যে 2টা আছে এই 2 দিয়ে তখন ভাগ দিতে হয়, কারণ কেন্দ্র হচ্ছে শুধু কি -জি এর ভ্যালু। কেন্দ্র হচ্ছে জি এর ভ্যালু, 2 কে তুমি নিতে পারবে না, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিই, কারণ এখানে কি আছে? 2 আছে। তুমি যখন এক্স এর সহগটা নিবা, এক্স এর সহগের মধ্যে কে থাকবে? 2 সহ থাকবে না? যেমন সাপোজ একটা সমীকরণ তোমার একটু দেখাই। ধরো একটা সমীকরণ তোমাকে দিছে, ধরো 10y, প্রথম মনে করো 10x, এরপর মনে করো 6y, এরপর মনে করো 10 = 0। তাহলে এই জায়গা থেকে কেন্দ্র বের করবো কার কাছ থেকে? এই যে x যার কাছে আছে এখান থেকে বের হবে ভুজ, y যার কাছে আছে এখান থেকে বের হবে কোটি। তাহলে নিব কাকে? x এর সহগকে। x এর সহগ মানে কত? 10। ভালো করে বুঝবা, x এর সহগ কত? 10। এখন এই যে 10 আছে, এই 10 আসলে কার ভ্যালু জানো? 2g এর ভ্যালু। 10 আসলে কার ভ্যালু? 2g এর ভ্যালু। সমীকরণের দিকে তাকাও, x বাদ দিলে x এর সাথে যেটা থাকবে ওটা x এর সহগ না? তাহলে সমীকরণে x এর সহগ কে? 2g। তাহলে এখানেও x এর সহগ যে থাকবে সে মূলত 2g এর ভ্যালু। তাহলে 10 হচ্ছে 2g এর ভ্যালু, কিন্তু আমার কেন্দ্র হচ্ছে কে? শুধু g। কেন্দ্র হচ্ছে শুধু কি? g। তাহলে এই জন্য এই 2 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। মানে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই 2 দিয়ে যে ভাগ করতেছেন এই 2টা কোত্থেকে আসতেছে, বা 2ই কেন ভাগ করতেছি, কেন 3 দিচ্ছি না? এই 2 ভাগ করার কারণ হলো x এর সহগে মূল সমীকরণে x এর সহগ হিসেবে কে আছে? সাথে 2 আছে। তো ওই 2 আসবে না, আমরা শুধু g নিব। তাহলে g নেওয়ার জন্য g এর সাথে যে আছে তাকে দিয়ে ভাগ দিতে হয়। এই জন্য এখানেও দেখো 2 আছে, ভাগ দিচ্ছি 2 দিয়ে, এখানেও 2 আছে, 2 দিয়ে ভাগ দিব। তাহলে এটার অ্যান্সার কত হবে? এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র হবে 10 ভাগ -2। তাহলে এখানে আসবে কত? -5। কত আসবে? -5। মাইনাস দিয়ে কেন দিচ্ছি? কারণ এই যে তুমি h = -g কনসিডার করছিলা, অর্থাৎ কেন্দ্রটা তুমি মাইনাসে কনসিডার করছো, এই জন্য মাইনাস দিয়ে ভাগ।
কথা বুঝছো, যাতে মাইনাসটা হিসাবে আসে মতো। এখানে তো মাইনাস নাই হিসাবে, তো মাইনাস দিয়ে ভাগ করতেছে যেন কি মাইনাসটা কনসিডার হয়। বুঝতে পারছি? এই হচ্ছে ঘটনা। এরপরে কোটি কত হবে, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে ওয়াই এর সহগ কত 6, তাহলে 6 কে -2 দিয়ে ভাগ করলে -3 আসবে। এই হচ্ছে আমাদের কেন্দ্র বের করার নিয়ম। একটা ম্যাথ অলরেডি তোমাদেরকে এখানে দেখাই দিলাম, এই যে ম্যাথ কেমনে করে, আর আমি আলাদা করে ম্যাথ করাই দিবে এই মানে বেসিক পড়ানোর শেষে আজকের লেকচারেই এই রিলেটেড ম্যাথ থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা কেন্দ্র বের করা শিখলাম, এটা হলো কেন্দ্র বের করার নিয়ম। এবার আমরা একটু দেখবো ব্যাসার্ধ কিভাবে বের করে। ভালো করে একটু খেয়াল করিও, ব্যাসার্ধটা কিভাবে বের করে ওটা একটু দেখবো। দেখো, মূল সমীকরণে ব্যাসার্ধ কে ছিল, মূল সমীকরণের দিকে তাকাও, এটা আমার মূল সমীকরণ না, এটা হচ্ছে কি মূল সমীকরণ। এটা থেকে তো আমরা এটাকে বাইর করছি, মানে এটা থেকেই তো এর উৎপত্তি, তাই না? এ হচ্ছে আদর্শ সমীকরণ, এটাকে সরল করার পরে আমরা এটাকে পাইছি। এ হচ্ছে ব্যাসার্ধ, আমার মূল সমীকরণের ব্যাসার্ধ কে এ। তাহলে দেখো তো, এই যে তুমি সি যেখানে ধরছো, যে রাশিটার মান তুমি সি ধরে নিছো, এখানে এ আছে না, তাহলে এ হচ্ছে ব্যাসার্ধ। সো ব্যাসার্ধটাকে এখান থেকে বের করতে হবে। তাহলে আসো ওই বক্সটাকে একটু লিখি। আমরা বক্সে লিখছিলাম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি মাইনাস এ স্কোয়ার, এটা সমান সমান তুমি কি ধরছিলে সি। তাহলে আমরা এ বের করতে চাচ্ছি, কারণ ব্যাসার্ধ হচ্ছে এ, এখানে একটু উপরে লিখো ব্যাসার্ধ নির্ণয়। এটা আমরা বের করতেছি মূলত ব্যাসার্ধ, আদর্শ সমীকরণ থেকে ব্যাসার্ধ কেমনে বের করে সেটা। তাহলে ব্যাসার্ধ বের করবা কিভাবে, এটাকে সেপারেট করে ফেলো। তাহলে এ ইকুয়াল টু লেখা যায় এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, সিটাকে এই পাশে এনে এ স্কোয়ারটাকে ওই পাশে নিছি। তাহলে এ ইকুয়াল টু, এটা উপরে গেলে রুট হয়ে যাবে না, এর উপর যেটা স্কোয়ার আছে সেটা পার করে দিলে কি হবে, রুট হয়ে যাবে। এরপর এইচ কে গুলাকে তুমি চেঞ্জ করে ফেলো। তুমি এইচ সমান সমান কি ধরছিলা, মাইনাস জি, তাহলে লিখো মাইনাস জি স্কোয়ার। তুমি কে সমান সমান কি ধরছিলা, মাইনাস এফ, তাহলে কে এর পরিবর্তে মাইনাস এফ, আর সি যেমন আছে তেমন থাকবে। তাহলে এ ইকুয়াল টু, এটা হয়ে যাবে জি স্কোয়ার, মাইনাসকে তো বর্গ করলে ওটা প্লাস হয়ে যায়, আর এটা হবে কি এফ স্কোয়ার, আর এটা হবে সি। এই যে এটাই হচ্ছে আমার আদর্শ সমীকরণের কি ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাহলে একটা আদর্শ সমীকরণ যদি তোমাকে দিয়ে দেয়, সি এর মান তো সমীকরণেই থাকবে, ওটা তার বের করতে হয় না, যেটা ধ্রুবক মান ওইটাই হচ্ছে আমার সি। তাহলে সি এর মানটা ডিরেক্টলি কোথায় দিয়ে দেয়, সমীকরণে দিয়ে দেয়। তোমাকে বের করতে হবে জি এবং এফ, অর্থাৎ কেন্দ্রের ভুজ এবং কোটি বের করতে হবে। তো ওটা একটু আগে দেখাই দিছি, জি এবং এফ তুমি কেমনে বের করবা, অর্থাৎ জি এবং এফ এর মান মানে কেন্দ্র এবং ভুজ এবং কোটির যে ভ্যালু, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে জি এর মান, মানে ভুজ হচ্ছে জি আর কোটি হচ্ছে কে এফ। কথা বুঝছো? কারণ কেন্দ্র হচ্ছে কি জি এবং এফ, তাহলে এখানে জি হবে ভুজের মান, এফ হবে কার মান, কোটির মান। বুঝাতে পারছি? এই হচ্ছে আমাদের প্রাথমিক লেভেলের বা বেসিক যে কনসেপ্ট, যেটা আমাদের শুরুতে পড়তে হবে। একটা বৃত্ত কি, বৃত্ত কিভাবে আসছে, সমীকরণগুলা কয় ধরনের সমীকরণ আছে, এবং তাদের কেন্দ্র ব্যাসার্ধ নিয়ে কেমনে কাজকর্ম করতে হয়, আমরা সব কিছুই পড়লাম, তাই না? এবার আমরা ছোট্ট করে একটু দেখব একটা বৃত্তের যে বৈশিষ্ট্য সেগুলো একটু দেখব। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা আগে লিখে ফেলি তারপর বুঝাই দিব। এটুকু পর্যন্ত তো নিশ্চয়ই আমরা বুঝছি, সমীকরণ রিলেটেড যে পড়াশোনাগুলো করলাম আমরা নিশ্চয়ই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার একটু লিখো সবাই, বৃত্তের বৈশিষ্ট্য। 3টা মূল বৈশিষ্ট্য আছে বৃত্তের। বৃত্তের বৈশিষ্ট্য 1, বৃত্ত হচ্ছে একটা দ্বিঘাত ফাংশন সবসময়, কারণ বৃত্তের চলকের যেটা সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে 2। আমরা নিশ্চয়ই দেখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে চলকের ঘাত যেহেতু 2, এটা একটা দ্বিঘাত ফাংশন। তাহলে আমরা লিখব বৃত্ত এক্স এবং ওয়াই এর, মানে চলকের আর কি, হ্যাঁ, ওয়াই এর একটি দ্বিঘাত ফাংশন, একটি দ্বিঘাত ফাংশন। 2, বৃত্তেও যে আমরা অলরেডি 2 নম্বর বৈশিষ্ট্যটা বলে ফেলছিলাম, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সবসময় কি হবে, সেম হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সর্বদা একই হবে, সবসময় একই হবে। এবং এটার সাথে একটা ছোট্ট নোট, যেটা আমরা আগেও লিখছিলাম, এখানেও লিখে রাখতে পারো, সহগ তো যে কোনো কিছু হইতে পারে,
কিন্তু সহগ যদি 1 হয়ে যায় তখন সেটাকে আদর্শ বৃত্ত বলা হয় বা আদর্শ বৃত্তের সমীকরণ বলা হয়। তাহলে এটা একটা স্পেশাল নোট, সেটা হলো সহগ 1 হলে সমীকরণটিকে বা সমীকরণকে তখন আদর্শ সমীকরণ বলে। সমীকরণকে কি বলে? আদর্শ সমীকরণ বলে। এই কথা বুঝাইতে পারছি? তাহলে সহগ যদি 1 হয়, নর্মালি বৃত্তের সহগ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সবসময় কি হবে? সেম সেম হবে। তবে সহগ যদি শুধুমাত্র 1 হয় তখনই তুমি সেটাকে আদর্শ সমীকরণ বলতে পারবে। 3 নাম্বার, এটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ আসে মাঝে মধ্যে, এটা একটু বিশেষ করে অ্যাডমিশন এটা আসে, অ্যাডমিশনে কয়েকবার আসছে। বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, মানে এক্স ওয়াই গুণাকারে আছে, এক্স এবং ওয়াই গুণাকারে আছে এমন কোনো পদ থাকবে না। এই যে এটা থেকে একটা এমসিকিউ তোমাদেরকে এখন দেখাবো, এটা কেমনে আসা প্রশ্ন, একটা ঝামেলা আছে। তাহলে এটা একটু মনে রাখবা, একটা বৃত্তের তোমরা আদর্শ সমীকরণ নিশ্চয়ই দেখছো, ওইখানে এক্স ওয়াই গুণাকারে কোনো পদ দেখছো কোথাও? কেন্দ্র মূলবিন্দু হোক, কেন্দ্র এইচ কমা কে হোক, কোথাও কিন্তু এই এক্স ওয়াই একসাথে আছে গুণাকারে, এমন কোনো টার্ম ছিল না। তাহলে এটা হচ্ছে একটা শর্ত যে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। তাহলে এইবার তোমাদেরকে একটা এক্সাম্পল দেখে, ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টেন এক্স প্লাস মনে করো 5y প্লাস 2k এক্স ওয়াই প্লাস তোমাকে তারপরে বলতেছে ধরো 5xy, হ্যাঁ কথার কথা এরকম, ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়াল টু, একটা সমীকরণ দিছে, দিয়ে বলতেছে কে এর ভ্যালু কত, এটা আসে পরীক্ষায়, দিয়ে বলবে কে এর ভ্যালু কত। এখন তুমি এই শর্তটা পড়ে যখন এই সমীকরণটার দিকে তাকাবা তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে। কেন খারাপ হয়ে যাবে মাথাটা? কারণ তুমি সমীকরণে পড়ে আসছো বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সংক্রান্ত কোনো পদ থাকবে না। তো এটা একটা বৃত্তের সমীকরণ, এখানে এক্স ওয়াই কোত্থেকে আসছে? এটা একটা বড় ধরনের ঝামেলা না, প্রশ্ন না, যে এক্স ওয়াই আসছে কেন এখানে? এখন তোমার আমি বলি, এক্স ওয়াই থাকবে না এটা অবশ্যই চিরন্তন সত্যের মতো একটা ব্যাপার, বৃত্তের সমীকরণে এক্স ওয়াই একসাথে থাকবে না। এইখানে যেহেতু তুমি এক্স ওয়াই দেখতেছো, প্রকৃতপক্ষে এখানে আসলে এক্স ওয়াই নাই, বাট তোমাকে ওরা দেখাচ্ছে এক্স ওয়াই। তখন এটা কিভাবে ব্যানিশ করা যায়, কিভাবে বাদ দেওয়া যায়, বা কি শর্ত হিসাব করলে এই এক্স ওয়াইটা কনসিডার হবে না, তোমাকে ওই জিনিসটার প্রতি চিন্তা করতে হবে। দেখো আমি তোমার এইটা থেকে একটা অংশ বের করে দিই, ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x 5y, এরপর এখানে এক্স ওয়াই যদি কমন নেই আমরা, তাহলে আসে 2k প্লাস 5, 2k প্লাস কত আসে 5 ইকুয়াল টু 0, এরকম আসে না? নিশ্চয় বুঝতে পারছি এরকম আসে। তাহলে আমার এতটুকু পর্যন্ত বৃত্তের সমীকরণ কনসিডার হচ্ছে, কোনো সমস্যা নাই। এটা নিয়ে ঝামেলা, মানে এই এক্স ওয়াই এখানে থাকার কথা ছিল না কিন্তু এক্স ওয়াই শো করতেছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, একটা টার্ম মনে করো তুমি দেখতেছো, বাট ওইটা তুমি জিরো করতে চাও, ওই অংশটাকে তুমি জিরো করতে চাও, কিভাবে করবা বলো তো? এখন স্যার এক্স ওয়াই জায়গায় জিরো বসাই দিব, তো এক্স ওয়াই জায়গায় জিরো বসাই দিলে তো পুরোটা জিরো হয়ে যাবে। এক্স ওয়াই জায়গায় জিরো না, এই এক্স ওয়াই এর যে সহগটা আছে না, এই সহগটাকে কি ধরতে হবে? জিরো ধরতে হবে। তুমি চিন্তা করো, এক্স ওয়াই এর সহগটা যদি শূন্য হয়ে যায়, এক্স ওয়াই এর সহগটা যদি কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, তার মানে ওইখানে এক্স ওয়াই নিয়ে কোনো টার্ম থাকবে না। তাহলে এই কথাটার একটা সামারি আমরা বাইর করতে পারি, এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না এর অর্থ হচ্ছে এরকম, এক্স ওয়াই এর সহগ শূন্য, এক্স ওয়াই এর সহগ কি? শূন্য। এই লাইনটা বোল্ড করে লিখে রাখো। এটা কেন বলতেছি? কারণ এইটাই তোমার ম্যাথ করে দিবে এখন, এই জিনিসটাই, এই বক্সটাই তোমার ম্যাথ করতে সাহায্য করবে। এক্স ওয়াই সংক্রান্ত পদ থাকে না, তার কারণ হলো এক্স ওয়াই এর সাথে যে সহগটা আছে ওই সহগটা মূলত শূন্য। তো সহগের মান যদি শূন্য হয়, টোটাল টার্ম, টোটাল রাশিটা কত হয়ে যাবে? জিরো। তো আমারে বের করতে বলছে কে এর মান। এবার আমি কি বলবো? যেহেতু বৃত্তে এক্স ওয়াই কোনো রাশি থাকে না, তার মানে এর সহগটা শূন্য। তাহলে সহগটা কত? সহগটা হচ্ছে 2k প্লাস 5, এবং আমরা জানি এক্স ওয়াই এর সহগ শূন্য হয়, তাহলে এটা সমান সমান জিরো। তাহলে এখান থেকে তুমি কে এর মান পেয়ে যাচ্ছ না? এখন দেখো তো, কে ইকুয়াল টু
মাইনাস কত 5/2। এই যে দেখছো, এটা একটা এমসিকিউ, এটা অ্যাডমিশনে আসছে। এটা এরকম এক্স ওয়াই সংক্রান্ত টার্ম দিয়ে দিছে বৃত্তের সমীকরণের মধ্যে, বলছে এবার এখান থেকে কে বের করো বা এখানে পি থাকতে পারে, পি বাইর করো। তখন প্যানিক হওয়া যাবে না, তুমি এটা চিন্তা করবে না যে এটা তো বৃত্তের সমীকরণ হচ্ছে না, হচ্ছে। যেহেতু এক্স ওয়াইটা দিয়ে দিছে, ওটাকে বাদ দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তো মূলত বাদ দেওয়ার ব্যবস্থা হলো ওই এক্স ওয়াইটাকে কমন নিয়ে আমরা সহগটাকে কি ধরছি, জিরো ধরছি। আর যদি এখানে একটা টার্ম থাকতো, শুধু মনে করো এক্স ওয়াই এটা নাই, শুধু এক্স ওয়াই একটা টার্ম আছে, তখন ওই এক্স ওয়াই এর সহগটাকে জিরো ধরতাম, তখন 2k কে জিরো ধরে কে বের করে ফেলতাম, কে জিরো আসতো। কিন্তু এক্স ওয়াই টার্ম যদি একাধিক থাকে, এক্স ওয়াই কমন নিয়ে ফেলতে হবে আগে, কমন নিয়ে তারপরে তুমি সহগটাকে শূন্য ধরবা, আলাদা আলাদা শূন্য ধরবা না আবার, দেখিও ঠিক আছে, কমন নিয়ে তারপরে করবো। বলো এটুকু পর্যন্ত বুঝছি কিনা? এই হচ্ছে আমাদের প্রথম ক্লাসের বেসিক, অর্থাৎ আজকে আমরা বেসিক এতটুকুই পড়বো। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, অর্থাৎ এই রিলেটেড যে ম্যাথ আছে সে ম্যাথগুলো আমরা সলভ করব। তো আমরা আগে বলছিলাম আমাদের প্ল্যান হচ্ছে এই চ্যাপ্টারকে নিয়ে আমরা ধাপে ধাপে বেসিকগুলো পড়বো এবং ধাপে ধাপে বেসিকের সাথে সাথে ম্যাথগুলো করে ফেলবো। তো আজকে আমরা যে বেসিকটা পড়ছি এটার উপর আমরা একটা ক্যাটাগরির ম্যাথ সলভ করতে পারবো, সেটা হচ্ছে ওই একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় সেটা। তাহলে চলো আমরা ম্যাথ, আর আমরা হচ্ছে অসীম স্যারের বই যেটা আছে আমাদের হায়ার ম্যাথের, আমরা অসীম স্যারের বইটাকে ফলো করে ম্যাথগুলো করাবো। তো এছাড়াও অনেকে কেতাবুদ্দিন স্যারের ম্যাথ ফলো করে বা অন্যান্য রাইটারের ম্যাথ বই ফলো করতে পারো। ওইগুলো যেহেতু বোর্ড কোয়েশ্চেন, আমরা প্রথম বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো মতো সলভ করাবো, তো ওগুলো ওদের বইতেও থাকবে, হয়তো নাম্বারটা মিলবে না আর কি, ঠিক আছে। তো এটা সবগুলো বইতে ম্যাথগুলো পাবা, হয়তো তোমাদের নাম্বারগুলো কি থাকবে, একটু অমিল থাকবে, এটা একটু তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। তাহলে আজকের বেসিক যদি আমরা সুন্দর মতো বুঝে থাকি, এখন আমরা কি এই টাইপের উপর যে বেসিক, এই টাইপের উপর যে ম্যাথগুলো আছে আমরা ওই ম্যাথগুলো সলভ করবো। আমরা আজকে বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো না, আমরা আজকে মেইনলি একটা টাইপেরই ম্যাথটা করবো বেশিরভাগ ক্ষেত্রে, যেটা খুব ইজি এবং ক নাম্বারে যে ম্যাথটা আসছে বা এমসিকিউতে যে ধরনের প্রশ্নগুলো দেয়, সেটা হলো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। অর্থাৎ যদি আমাদেরকে বৃত্তের সমীকরণ দিয়ে দেয়, যেমন দেখতে পাচ্ছ প্রশ্নে আমাদেরকে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণগুলো থেকে কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হবে, আমরা ওই টাইপটা শিখব। তো মূলত আমরা অসীম কুমার স্যারের যে বইটা আছে আমরা সেখান থেকে প্রশ্নগুলো করতেছি। তো এটা হচ্ছে বিভিন্ন রাইটারের বই যেহেতু আছে, অসীম স্যারের যারা ফলো করতেছো তাদের আশা করে মিলে যাবে এটা। আর অন্যান্য রাইটারও কিন্তু এই ম্যাথগুলো আছে, ঠিক আছে। এগুলো যেহেতু বোর্ড কোয়েশ্চেন, এখানে এই তিনটাই কিন্তু বোর্ড এক্সামে আসছে রিসেন্ট টাইম 21-22 সালে, তাহলে এগুলো কিন্তু অন্যান্য রাইটারের বইতেও আছে, তবে টাইপ এবং নাম্বারটা নাও মিলতে পারে, ঠিক আছে কিনা। তবে এটা হচ্ছে একেবারে রিসেন্ট টাইমে যেটা অসীম স্যারের বই লেটেস্ট যেটা ভার্সন, ওই ভার্সনের অনুযায়ী এটা টাইপ 1-এর 1 নম্বরের এই তিনটা ম্যাথ 3, 4, 5 এটা। তাহলে প্রথমে আসো কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় কিভাবে করতে হবে এটা একটু বলি। প্রথম একটু লিখে রাখো 1 নাম্বার, প্রথমত সমীকরণ আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে। অর্থাৎ সমীকরণ যদি আদর্শ অবস্থায় দেওয়া থাকে, আমরা তো একটু আগে দেখছি যে বৃত্তের সমীকরণ আদর্শ কিভাবে বলে, অর্থাৎ x স্কোয়ার y স্কোয়ারের সহগ 1 হইতে হবে। তো যদি আদর্শ সমীকরণ থাকে ভালো, যদি না থাকে আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে আগে, আদর্শ সমীকরণে রূপান্তর করতে হবে, এটা হলো প্রথম রুলস, এটাকে চেক করবে আছে কিনা। 2, কেন্দ্র ব্যাসার্ধ বের করার নিয়ম হচ্ছে x এর সহগকে এবং x এর সহগ ও y এর সহগ, স্কোয়ার 1 না, স্কোয়ার না, মানে x এবং y যেগুলো আছে ওদের সহগকে, x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ, এটাই। অর্থাৎ কেন্দ্র x এর মান হবে, x এর সহগ হচ্ছে কত, x এর সহগ নর্মালি উপরে যেটা থাকে যেটা আমরা -2g বলি, তাহলে এখানে এভাবে লিখবা x এর সহগ মানে কেন্দ্রের যেটা ভুজ, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ। ভুজ কিভাবে আসবে, x এর সহগ এটাকে -2 দিয়ে ভাগ দিব, আর কোটে কেমনে আসবে, কোটে আসবে y এর সহগকে, y এর সহগ এটাকে -2 দিয়ে ভাগ দিব, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। অর্থাৎ কেন্দ্রের ভুজ এবং কোটি দুইটা মান থাকবে না, ভুজ বের করবো কেমনে, x এর সহগকে -2 দিয়ে ভাগ, কোটি বের করবো কেমনে, y এর সহগকে -2 দিয়ে ভাগ। আমি তোমাদেরকে একটা একটা করাই দিচ্ছি আগে, এগুলো একটা করা যে কথা 10টা করাও কি সেম কথা, তাহলে এই রুলসগুলো একটু লিখে রাখবা কেন্দ্র ব্যাসার্ধ বের করার জন্য।
আর ব্যাসার্ধ তো শুধু মান বসাই দিও, ব্যাসার্ধের জন্য কোনো ঝামেলা। তাহলে আমি একটু প্রথমটাতে যাই। প্রথমটাতে যদি বলি, প্রথমের সমীকরণটা লিখলাম 2x² প্লাস 2y² প্লাস ওয়াই। আমরা এক্সটাকে আগে লিখি, 3x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হলো আমাকে যে সমীকরণটা দিছে তা, সেটা। এটা কি আদর্শ অবস্থায় আছে? না, কারণ আদর্শ অবস্থায় থাকলে x² y² এর সাথে কেউ থাকতে পারবে না, অর্থাৎ 1 থাকবে শুধু। তাহলে আমাকে আদর্শ করে নিতে হবে। তাহলে আদর্শ সমীকরণের রূপান্তরের নিয়ম হচ্ছে x² y² এর সহগটা কমন নিয়ে ফেলতে হবে সবার থেকে। তাহলে আমি 2 কি করব, কমন নিয়ে ফেলবো। 2 কমন নিলে এটা x², এটা y², এখানে তো 2 নাই, তো কমন নেওয়া মানে কি, ভাগ দেওয়া, এই যেভাবে লিখতে পারি ইন্টু এক্স। এখানেও তো কি নাই, 2 নাই, তাহলে এটাকে আমি হাফ ধরতে পারি। 2 দিয়ে ভাগ করা যে কথা, হাফ লেখা সেম কথা। এখানেও 2 নাই, সো এটাও কত হয়ে যাবে, হাফ ইকুয়াল টু 0। বলো এই জিনিসটা বুঝছো? আমি কি করলাম, আদর্শ অবস্থায় রূপান্তর করলাম। তো রুলস হচ্ছে কি, x² y² এর সাথে যেটা থাকবে ওটাকে কমন নিয়ে ফেলতে হবে। তাহলে কমন তো শুধু এই দুইটা থেকে নিলে হবে না, সবার থেকে নিতে হবে, তো সবার থেকে নিলাম। এবার এই 2টা ওই পাশে গেলে, এখানে আবার এটা 0 1 ভাবিও না, একটু দেখি, এটা হচ্ছে 1 নাম্বারের ম্যাথের সবগুলো, তাহলে এই পাশে 0। এই 2টা যদি ডান পাশে চলে যায়, 0 ডিভাইডেড বাই 2, তার মানে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে শুধু এত। তাহলে আমি এই 2টা কেটে দিলাম। তোমরা চাইলে আরেকটা লাইন লিখতে পারো শুধু এটাকে। এবার এটা আদর্শ অবস্থায় চলে আসছে। এইবার তুমি কেন্দ্র ব্যাসার্ধ বাইর করতে পারবে। তাহলে এবার আসো কেন্দ্র নির্ণয়। নিয়ম কি, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে এক্স, কেন্দ্রের ভুজকে আমরা এক্স বলবো। তাহলে এক্স এর সহগ কত, এই যে এক্স এর সহগ -2/3, চিহ্ন সহ নিতে হবে। তাহলে এক্স এর সহগ -2/3, এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব, -2 দিয়ে ভাগ দিব। জিনিসটাকে বুঝছো? এক্স এর সহগ কথাটা এখানে লিখতে হবে না, ওটা আমি তোমাদের বুঝার জন্য লিখাই দিছি। বাট ম্যাথ করার সময় তুমি এক্স এর সহগ ডিভাইডেড বাই -2 এগুলো লিখে করার দরকার নাই, তুমি এক্স এর সহগটা ডিরেক্টলি বসাই দিবা। তাহলে এক্স এর সহগ হচ্ছে -3/2, ওটাকে -2 দিয়ে ভাগ। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে। যদি এটা উল্টে যায়, এখানে নিচে তো 1 আছে, এটা উল্টে যাবে না, উল্টে গেলে 2টা নিচে আসবে, তাহলে 3/4 আসবে। বলো এক্স, এটা তো নিশ্চয়ই বুঝছো, এটা পক্ষান্তর করলে কিভাবে 3/4 আসে এটা। এরপর কোটি বের করব। তাহলে কোটি কেমনে বের করো, y ইকুয়াল টু ওয়াই এর সহগকে, সমীকরণে যেটা ওয়াই এর সহগ আছে, ওয়াই এর সহগ কত, হাফ। এখানে প্লাস আছে, সো প্লাস, এখানে মাইনাস দেওয়া যাবে না, এটাকে -2 দিয়ে ভাগ। তাহলে এখানে y ইকুয়াল টু, সামনে মাইনাসটা বসবে, এটা উল্টে গেলেও কি হবে, হাফ হবে। তাহলে হাফ মানে 1/4। তাহলে কেন্দ্রের যেটা স্থানাঙ্ক, তাহলে আমি লিখতে পারি এই সমীকরণ থেকে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 3/4, এটা হলো ভুজের মান, কমা মাইনাস কি 1/4, এটা হলো আমার কি কেন্দ্রের মান। এই যে আমার একটা অ্যান্সার বের হয়ে গেছে, একটা উত্তর চলে আসছে। এবার আমাকে কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তো আসো ব্যাসার্ধ বের করি। ব্যাসার্ধ বের করা শিখছি না, a ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস কি c। এবার বসাই দাও, কি বসাই দিব আমরা এখানে কি, আচ্ছা কেন্দ্র ব্যাসার্ধ, এটা একটা কথা, ভালো কথা, y দিয়ে না, এটা g এবং f দিয়ে প্রকাশ করিও, কারণ আমরা তো আদর্শ সমীকরণের কেন্দ্রগুলোকে g এবং f এর সাহায্যে প্রকাশ করি। তাহলে এটা হবে g, এটা হবে কি f, বুঝছো? -g -f আর কি, মেইনলি -g -f বলতাম না, ওই মাইনাসটা এখানে চলে গেছে, ওই মাইনাসটাই এই জায়গায় চলে আসছে। বা অনেকে এটা একটু বলে দিই, একটু ক্লিয়ার করে দিই জিনিসটা, ওই যে -2 দিয়ে কেন ভাগ দিছে আমি তোমার একটু বলি। মূলত এই যে টার্মটা আছে, অর্থাৎ এখানে এই পুরোটা একটু ভালো করে খেয়াল করবে, এটা 2gx এর সমান না, মূল সমীকরণে আছে এখানে কি 2gx। তাহলে 2gx এর জায়গায় কে আছে, a আছে না, তাহলে আমি লিখতে পারি 2gx যে কথা -3/2 ইন্টু এক্স, এটা একই কথা না, একই কথা কিনা, এটাই তো পড়ছি আমরা। তো এইখান থেকে মূলত এই যে এক্সটাই বাদ যাবে, তাহলে এক্স এর সহগ যেটা, সেটাকে আমরা কি বলি, 2g বলি। তো জি আমরা কেন্দ্রকে কি ধরি, h ইকুয়াল টু -g ধরছিলাম না, ওই জন্য আমরা -2 দিয়ে ভাগ দেই, অর্থাৎ এই 2টা তখন মাইনাস কনসিডার করি তখন আমরা। কথা বুঝতে পারছো? এখান থেকে হচ্ছে যে -2 দিয়ে কেন ভাগ দিচ্ছি, এটার বেসিকটা হলো এই জায়গায়, আমরা কেন্দ্রকে -g ধরছিলাম, তাহলে -g মানে g এর সাথে কে থাকবে তখন, -2, ওই -2টা নিচে চলে আসবে, বুঝছো? এই জন্য -2 দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে g এবং f এর ভ্যালু হচ্ছে এটা। এবার এটা বসাই দাও এখানে, এখানে বসাইলে কত আসবে, g এর মান হচ্ছে
3/4 এটার স্কোয়ার, এফ এর মান হচ্ছে কত -1/4 এটার স্কোয়ার, আর সি হচ্ছে ধ্রুবক মানটা, এই যে ধ্রুবক কত আছে এখানে -1/2, তাহলে মাইনাস এখানে আবার একটা -1/2 বসবে। বলো বুঝছো? এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে সি এর জায়গায় -1/2 বসছে। এবার তুমি যদি হিসাব নিকাশ করো, এখানে তো জায়গা শর্ট এদিকে। আচ্ছা এখন তো তোমরা পারবা আশা করি, তাও একটু আমি বলে দিই এখানে কত আসবে। এটা একেবারে ক্যালকুলেটরে বসাই দিবা, সেখান থেকে চলে আসবে। বা এটাকে যদি আমরা ভাঙি এরকম আসবে আর কি, এটা 9/4, এটা হয়ে যাবে +1/16, এটা প্লাস হয়ে যাবে হাফ। এটাকে একেবারে ক্যালকুলেটরে দিয়ে দিবা, সিরিজে দিলে ওখান থেকে ব্যাসার্ধ বের হয়ে চলে আসবে। বুঝছো? সহজ না ম্যাথ? জাস্ট আদর্শ সমীকরণ আগে কনভার্ট করবা, ওই অনুযায়ী মানগুলো বসাই দিবা, আর কিচ্ছু না। বলো পারা যাবে কি না? তাহলে এই একটা যদি তুমি পারো, পরের দুটোটাও তুমি সুন্দর মতো পারবা। আমি এখানে 3টা উদাহরণ নিছি, উদাহরণ এগুলো বইয়ের ম্যাথ, 3টা করানোর জন্য আমি 3টা আমি করাই দিব না, আমি তো একটা করাই দিছি অলরেডি, বাকি 2টা এই একটা করলে বাকি 2টাও তোমরা পারবা। এটা তো একদম একই রকম। এখানে 3 কি নিবা? কমন নিবা, তাহলে এটা x স্কোয়ার, এটা y স্কোয়ার, এখানে 3 কমন নিলে এটা হয়ে যাবে 4x, এটা হয়ে যাবে কত 5y, এটা হয়ে যাবে কত 2, তাহলে এখান থেকে -2, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ, g এবং f বের হয়ে যাবে, কেন্দ্র বের হয়ে গেছে। এরপরে কি করবা? ব্যাসার্ধ বের করবা, g এবং f এর মান বসাই দিয়ে ব্যাসার্ধ। এরপর এটা একটু দেখো, এখানে 3 কি, এখন এটা একটু বলি, আবার এটা ঝামেলা করে দিবে। 3 কমন আকারে দেখাচ্ছে না, অনেকে ভাববে এখানে 3 একটা কমন নিয়ে রাখছে। একটু লিখি দেখো, x স্কোয়ার y স্কোয়ার -5x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। অনেকে ভাববে স্যার এটা তো আদর্শ অবস্থায় আছে মনে হয়, কেন? কারণ এই যে x স্কোয়ারের সাথে 1, y স্কোয়ারের সাথে 1, বাবারে এখানে 3, এটা কিভাবে আছে? গুণ আকারে না। তো এখানে এভাবে থাকা যেই কথা, এটা 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার থাকাও সেম কথা। আরেকটা বিষয় হচ্ছে 3 এটা এই দুইজনের সাথে কমন দেখাচ্ছে, এখান থেকে কি তুমি 3 কমন নিছো? নাও নাই। সো আদর্শ সমীকরণ করার জন্য সামনে কিছু থাকতে পারবে না, সবার থেকে কমন নিয়ে ফেলতে হবে। এখন এটা তো তুমি কমন দেখাইতে পারবে না, এটা ওর সাথে গুণ আকারে আছে, তাহলে তুমি সবার থেকে যদি কমন নাও, তাহলে ঘটনাটা চেহারাটা হয়ে যাবে এরকম, মাইনাস এর থেকে 3 কমন নাও, তাহলে -5/3x, এর থেকে 3 কমন নাও, তখন 1/3y, আর এর থেকে 3 কমন নিলে 1/3 ইকুয়াল টু 0। এবার এই 3টা ওইদিকে চলে যাবে, 0 হয়ে যাবে, এটাই তোমার আদর্শ সমীকরণ। এবার x এর সহগ হচ্ছে এটা, এটাকে -2 দিয়ে ভাগ, y এর সহগ হচ্ছে এটা, এটাকে -2 দিয়ে ভাগ, এটা হচ্ছে c এর ভ্যালু, তাহলে g f c সব পেয়ে গেছো, কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলবো। বলো পারবো কিনা এটা? বুঝছি না? এই হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করার নিয়ম। আচ্ছা এটা যদি বুঝি, আমি আরেকটা প্রশ্ন এখানে রাখছি, এটা কোনো বোর্ড এক্সামে আসে নাই, বাট এমসিকিউ তো তুমি এরকম প্রায় কোয়েশ্চেন দেখবা বিভিন্ন বোর্ড এক্সামে। এটা ম্যাথ আসবে না, ম্যাথ আকারে আসবে না, বাট এমসিকিউতে আসবে। এটার কনসেপ্টটা কি? একটা বৃত্তের সমীকরণ দিয়ে তোমার বলবে, একটা বৃত্তের সমীকরণ আছে আর একটা বিন্দুর স্থানাঙ্ক আছে, বলতে হবে এই বিন্দুটা এই বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থিত। অর্থাৎ এটা যদি বৃত্তটা হয়, এই বিন্দুটা এটা কি বৃত্তের ভেতরে অবস্থিত, নাকি বাইরে অবস্থিত, নাকি বৃত্তের উপরে অবস্থিত। ডিসিশন আসতে পারে 3টা, হয় বিন্দুটা বৃত্তের ভেতরে পড়বে বা ভেতরে অবস্থান করবে, অথবা বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থান করবে, অথবা বিন্দুটা বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। এই 3টার যে কোনো একটা ডিসিশন আসবে। এখন কথা হচ্ছে এটা আমি বুঝবো কেমনে? খুবই সহজ, এটা বোঝা যাবে, সেটা হলো এই বিন্দুর স্থানাঙ্কটা তুমি এই সমীকরণে বসাই দিবা। আমি লিখে দিচ্ছি না, বলতেছি, মনে রাখবা, এটা শুনলে মনে থাকবে। বিন্দুর স্থানাঙ্ক কি x এবং y এর মানকে রিপ্রেজেন্ট করে না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্কের যে ভ্যালু মানে 1 এবং 2, x এবং y, এখানে যেখানে যেখানে x y আছে এখানে 1 আর 2 বসাই দিবা। বসাই দিলে তুমি এই সমীকরণের একটা ফিক্সড একটা ভ্যালু পাই যাবা, মানে এই সমীকরণ তখন একটা মান প্রকাশ করবে। এবার ওই ভ্যালুটা 3 রকম হইতে পারে। তাহলে প্রথমে হচ্ছে 2 নাম্বার ম্যাথের জন্য বিন্দুটি সমীকরণে বসিয়ে দিই। প্রথম কাজ হচ্ছে সমীকরণে বসিয়ে মান নির্ণয় করবা। সমীকরণে বসিয়ে কি করবা? মান নির্ণয় করার পর তোমার 3টা ডিসিশন আসতে পারে, ওই যে ভেতরে বাইরে পরিধির উপর। এটা বুঝবা কেমনে? ভ্যালু যদি পজিটিভ আসে, পজিটিভ হলে মানে মান যদি কি হয় পজিটিভ হয়, তাহলে বিন্দুটি
বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে রেজাল্ট হবে বিন্দুটি বৃত্তের কি বাইরে অবস্থিত। এটা হলো প্রথম সিদ্ধান্ত। 2, মান বসানোর পর যদি সমীকরণের টোটাল ভ্যালুটা মাইনাসে আসে, মানে নেগেটিভ হলে, ভ্যালু যদি কি হয় নেগেটিভ হয়, তাহলে বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থিত। বিন্দুটা বৃত্তের ভেতর অবস্থিত। এটা হলো দ্বিতীয় ডিসিশন। এবার তৃতীয় ডিসিশন, যদি মান মানে সমীকরণের মান যদি শূন্য হয়, মানে প্লাসও হয় নাই মাইনাসও হয় নাই, শুধু জিরো আসছে, জিরো হলে বিন্দুটা পরিধির উপর অবস্থিত হবে, ভেতরেও না বাইরেও না, বিন্দু পরিধির উপর অবস্থিত, মানে বৃত্তের উপর অবস্থিত হবে, পরিধির উপরে অবস্থিত। তাহলে তোমরা এখন ক্যালকুলেটরে বসে এটার ভ্যালু চেক করে ফেলো তো। উপরে অবস্থিত, এটা বৃত্তের ভেতরে হবে না বাইরে হবে, কোথায় হবে একটু দেখি। মান বসাই দিই, চলো এটা একটু মিলাই দিই তোমাদেরকে। 1 আর 2 যদি বসাই দিই, অ্যান্সার 1 স্কোয়ার, এটাকে করলে আমি একেবারে মান বসাই, 1কে স্কোয়ার করলে 1, 2 যদি ওয়াইয়ের জায়গায় বসাই দিই এটা হয়ে যাবে 4, এটা মাইনাস এক্সের জায়গায় 1 বসাইলে -5, ওয়াইয়ের জায়গায় 2 বসালে মাইনাস কত 6, আর এটা -16। এবার এটা সমান সমান এটা সমান সমান কত আসে, 4 একে 5, 5-এর সাথে 5 কাটা, এই 5 কাটা গেছে, তাহলে 6 আর 16 হচ্ছে -22। এই যে অ্যান্সার কি আসছে, মাইনাস আসছে। তাহলে মাইনাস আসলে বিন্দু ভেতরে অবস্থান করবে, অর্থাৎ এই বিন্দুটার অবস্থান বৃত্তের ভেতরে, এটা বলে দিবা জাস্ট, ঠিক আছে। এখানে বলবা যেহেতু এটা লেস দেন 0, যেহেতু এটা কি লেস দেন 0, এভাবে করে বলবা যেহেতু ভ্যালুটা লেস দেন 0 আসছে, তাহলে বৃত্তের কি হবে ভেতরে অবস্থান করবে। আর যদি প্লাস আসতো তাহলে গ্রেটার দেন 0 বলতা, এটা বৃত্তের বাইরে অবস্থান করতো। আর যদি ইকুয়াল টু 0 আসতো, এটা পরিধির উপরে অবস্থিত থাকতো। বুঝছি? তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম বৃত্ত কি, বৃত্তের সমীকরণ কিভাবে আসছে, দুইটা বেসিক সমীকরণগুলো দেখছি, কেন্দ্র মূলবিন্দু হলে কিভাবে হবে, কেন্দ্র যদি h, k হয় তখন কেমন হবে, আদর্শ সমীকরণ দেখছি, কখন একটা বৃত্তের সমীকরণকে আদর্শ বলবো কখন আদর্শ বলবো না, এটা শিখলাম, বৃত্তের বৈশিষ্ট্য শিখলাম। আর একটা বৃত্তের সমীকরণ থেকে তার কেন্দ্র ব্যাসার্ধ কেমনে নির্ণয় করতে হয় সেটা শিখছি। আর এখানে একটা এমসিকিউ টাইপ শিখলাম। আজকের পড়ার সামারি হচ্ছে এইটুকু। তাহলে আজকের লেকচারটা এ পর্যন্ত থাকবে। সামনে আমরা ওই প্রথম লেকচারের বেসিক দিয়ে আরও বেশ কিছু ম্যাথ করব, অর্থাৎ আগামী ক্লাসটা হবে পুরোটাই কি ম্যাথমেটিক্যাল ক্লাস। আমরা 4 এর অনেকগুলা কনসেপ্ট আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। লেকচার 2তে দেখা হবে সবার সাথে। ভালো থাকবে সবাই, সালামু আলাইকুম।